আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাধা উপেক্ষা করে শিক্ষকদের যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের জলকামান লাঠিচার্জ। স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে চিকিৎসকদের পদযাত্রা, পুলিশের বাধা। কর্মবিরতিতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি, বৃহস্পতিবার সাময়িক বন্ধ থাকবে এনআইডি সেবা। সংসদ নির্বাচন পিছিয়ে দিতে গোলমাল করছে এনসিপি, বলেন জয়নুল আবেদিন ফারুক। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত বহু কারখানা, ঘুরে দাঁড়ানোর আকুতি মালিকদের। বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন, স্বল্প খরচে উন্নত সেবা। পাকিস্তানে ট্রেনে হামলা, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪ ও নিহত ১৬। ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ব্যাটিং নাইমের, প্রাইম ব্যাংকের দলীয় সংগ্রহ ১৫২। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশ জলকামান ও লাঠিচার্জ করেছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। এই ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার ১২ মার্চ দুপুর ১:৩০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে দাবি আদায়ে ন্যূনতম আশ্বাস না পাওয়ায় তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। তবে আগে থেকেই কদম ফোয়ারা মোড়ে পুলিশ সতর্ক অবস্থায় ছিল। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিছিলটি কদম ফোয়ারা কাছে এলে পুলিশ তাদের বাধা দেয় এবং বোঝানোর চেষ্টা করে যে এতজনের একসঙ্গে বাসভবনের সামনে যাওয়া সম্ভব নয়। তারা জানায় চাইলে কয়েকজন প্রতিনিধি মিলে সেখানে যেতে পারেন, কিন্তু শিক্ষকরা রাজি হননি। পরে বাধা উপেক্ষা করে তারা সামনের দিকে যেতে চাইলে পুলিশ তাদের উপর জলকামান নিক্ষেপ করে। তাতেও ফেরানো যায়নি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের। পরে পুলিশ বাধ্য হয়ে তাদের উপর লাঠিচার্জ করে। এই ঘটনায় অন্তত ৫ জন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের আহত হয়েছেন বলে জানা গেছে। ২৬,১৯৩টি স্কুল জাতীয়করণ করার পর আমাদের কিছু স্কুল বাদ পড়ে গেছিল। আজকে দীর্ঘ ২৫ দিন যাবত আমরা লাগাতার রাত দিন এই প্রেস ক্লাবে পড়ে আমরা না খেয়ে অবস্থান কর্মসূচি করছি। আমাদের পেটের জন্য, আমাদের ভাতের দাবির জন্য, আমাদের জাতীয়করণের জন্য কাছে পৌঁছে দিতে চাই। আমরা শিক্ষক, আপনিও শিক্ষক, আপনার আদর্শ আমরা বুকে ধারণ করি। আপনি যদি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ বেকার যুবকের চাকরির ব্যবস্থা করে দিয়ে তাদের কর্মসংস্থান করতে পারেন, মাত্র ৪,১৫৯ স্কুল, এই ৪,১৫৯ বিদ্যালয় জাতীয়করণ করে দিয়ে আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে দেওয়ার ব্যবস্থা করে দিন। এক দফা পূরণ হলেও বাকি ৪ দফা দাবি আদায়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকদের এই পদযাত্রা দোয়েল চত্বরে যেতেই প্রথমে বাধা দেয় পুলিশ। তবে সেখান থেকে পুলিশের বাধা উপেক্ষা করেই সামনের দিকে এগোতে থাকেন তারা। বুধবার ১২ মার্চ দুপুর ১:২০ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন চিকিৎসকরা। আন্দোলনকারীরা বলেন, আজ যদি চিকিৎসকদের সঙ্গে কোনো খারাপ কিছু ঘটে এর দায়ভার স্বাস্থ্য উপদেষ্টাকে নিতে হবে। আমরা বাকি ৪ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে যাব না। অবশেষে ১৫ সদস্যদের প্রতিনিধি দলকে সচিবালয়ে পাঠানো হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ। বাকি যে 4টা দাবি আছে এটাতে শুধু আমাদের ডাক্তার সোসাইটি বেনিফিটেড হবে এমনটা না, এটা হচ্ছে আমাদের ওভারঅল স্বাস্থ্য খাতের উন্নতির জন্য আমাদের দাবিগুলো। এই 4টা দাবি মেনে নেওয়ার আগ পর্যন্ত আমরা কোনোভাবেই আন্দোলন বন্ধ করব না। জাতীয় পরিচয়পত্র এনআইডি নির্বাচন কমিশনে রাখার দাবিতে বৃহস্পতিবার ১৩ মার্চ সারা দেশের ২ ঘণ্টার জন্য কর্মবিরতিতে যাচ্ছেন নির্বাচন কমিশন ইসি, সচিবালয়ের কর্মকর্তা সহ সারা দেশের কর্মকর্তারা। এ কারণে সারা দেশে ২ ঘণ্টার জন্য এনআইডি সেবা বন্ধ থাকবে। বুধবার ১২ মার্চ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। বুধবার ১২ মার্চ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনায় সরকারের কাছে পেশ করছেন।
5 আগস্ট ও পরবর্তী সময়ে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত ছোট বড় প্রায় 100 কারখানা এখনও বন্ধ রয়েছে। এসব কারখানায় কর্মরত ছিলেন প্রায় 1 লাখ শ্রমিক, যারা এখনও পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে আর্থিক সংকট, ব্যাংক ঋণ না পাওয়া এবং রাজনৈতিক কারণে মালিকরা আত্মগোপনে থাকায় কারখানা চালু করতে পারছেন না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায়। এ সময় দেশে বিভিন্ন কলকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা এখনও অনেক কারখানার কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করছে। আর্থিক সংকট, ব্যাংক ঋণ না পাওয়া এবং রাজনৈতিক কারণে মালিকদের কারাগারে থাকা, এসব কারণে প্রায় 1 লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। গত বছরের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত শ্রমিক অসন্তোষের সময় হামলার ঘটনাগুলো ঘটে। বর্তমানে ব্যাংকগুলো এই কারখানাগুলোকে এলসি খুলতে বা ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে না। ক্ষতির সম্মুখীন হয়েছে বেক্সিমকো গ্রুপ, গাজী গ্রুপ এবং বেঙ্গল গ্রুপের মতো উল্লেখযোগ্য শিল্প গোষ্ঠীগুলো। গাজী গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, তারা 3 থেকে 4 মাসের মধ্যে কারখানাগুলো পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন, তবে ব্যাংক ঋণ পুনঃতফসিল করতে হবে। বেঙ্গল গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেছেন, তাদের কারখানার পুনর্নির্মাণের জন্য 400 কোটি টাকার ব্যাংক ঋণের পুনঃতফসিল আবশ্যক। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো সংকটে রয়েছে। বিগ বসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন জানিয়েছেন, তাদের কারখানায় 60 কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হলেও ঋণ বকেয়া থাকায় অনেক কারখানার কার্যক্রম চালু হচ্ছে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত কলকারখানাগুলো এখনও পুনরুদ্ধারের চ্যালেঞ্জের সম্মুখীন এবং তাদের দ্রুত কার্যক্রম শুরু করা জরুরি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দ্বিপাক্ষিক সহযোগিতার আওতায় চীনের কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করেছে চীন সরকার। সোমবার 10 মার্চ ঢাকা থেকে চিকিৎসার উদ্দেশ্যে একটি দল কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, যৌক্তিক খরচে এবং স্বল্প সময়ে উন্নত চিকিৎসার নতুন দ্বার উন্মোচিত হল। এখন থেকে বাংলাদেশিরা সরাসরি এই হাসপাতালের চিকিৎসকদের মতামত নিতে পারবেন এবং নির্ধারিত ফি পরিশোধ করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের ফলে প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক উন্নত চিকিৎসার জন্য কুনমিং সফর করবেন বলে আশা করা যাচ্ছে। চিকিৎসা পর্যটন সহজতর করতে কুনমিং ও চট্টগ্রামের মধ্যে সরকারি ফ্লাইট চালু এবং ঢাকা কুনমিং রুটে একাধিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি 104 জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানের সময় অন্তত 16 জন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার 11 মার্চ বেশ কিছু জঙ্গি রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ট্রেনটি থামিয়ে যাত্রীদের জিম্মি করে। জাফর এক্সপ্রেস ট্রেনটির 9টি বগিতে 400 জনেরও বেশি যাত্রী ছিল। জানা গেছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে তাদের মাস্টার মাইন্ডের সঙ্গে যোগাযোগ করছে এবং নারী শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। আক্রমণকারীরা ট্রেনের উপর আক্রমণ করার আগে রেলপথে বোমা বিস্ফোরণ ঘটায়। তারা লোকোমোটিভে গুলি চালায়, যার ফলে চালক আহত হন। ট্রেনটি একটি সুড়ঙ্গের ঠিক আগে থেমে যায়। আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্তবর্তী একটি দুর্গম পর্বতাঞ্চলীয় এলাকায় ট্রেনটি তারা দখলে নেয়। ব্যাট হাতে সময়টা বেশ ভালো কাটছে নাইম শেখের। জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার সবশেষ বিপিএলে দারুণ ছন্দে ছিলেন। কদিন আগে দেশের প্রথম শ্রেণী ক্রিকেটের রেকর্ড 176 রান করেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। আজও সেই ফর্ম ধরে রেখেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে 81 রানের দারুণ ইনিংস খেলেছেন। তবে তার দল প্রাইম ব্যাংকের বাকি খেলোয়াড়রা রান তুলতে হিমশিম খেয়েছেন এবং অল আউট হয়েছে 152 রানে। দলের সর্বোচ্চ 81 রান করেছেন নাইম শেখ। শাহাদাত দীপুর ব্যাট থেকে এসেছে 20 রান এবং শামীম পাটোয়ারি ব্যাট থেকে এসেছে 11 রান। রূপগঞ্জের হয়ে 4 উইকেট শিকার করেছেন সাইফ হাসান, 3 উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।